সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য দুজন শিক্ষাবিদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন ডক্টর এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আপনারা দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা আলোচিত বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং এনবিআরের সাবেক সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। শুধু এই দুইজনই নয়, বেনজির আহমেদ, তার পরিবার, এবং মতিউর রহমান ও তার পরিবারের যারা রয়েছে তাদেরও সম্পদের হিসাব বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক সচিব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বেনজির আহমেদের দুই মেয়ের নামেও জ্ঞাত বহির্ভূত আরও অনেক সম্পদের সন্ধান পাওয়া গেছে দেশে বিদেশে। এই নতুন যেই সম্পদ, অর্থাৎ এরই মধ্যে যেসব সম্পদ তাদের জব্দ করা হয়েছে, এর বাইরেও তাদের বিরুদ্ধে যেসব সম্পদ রয়েছে তা জানার জন্য মূলতই এই হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে। অন্যদিকে সাবেক ও এডিশনাল আইজিবি শামসুদ্দোহা, অর্থাৎ যিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ছিলেন, তার এবং তার স্ত্রীর বিরুদ্ধেও চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। 2019 সালে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে মামলা করেন এবং 5 বছর তদন্ত শেষে মঙ্গলবার বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। সেখানে বলা হয়েছে, সাবেক অতিরিক্ত আইজিপি এবং বিআইডব্লিউটির সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা ব্যাপক অনিয়ম করে ক্ষমতার প্রভাব কাটিয়ে তিনি দুর্নীতি করেছেন এবং সারা দেশে তার 1027 শতক জমি রয়েছে, যেখানে তার মূল্য দেখানো হয়েছে 70 কোটি টাকা, অথচ বাস্তবে বাজার মূল্য সেটা হচ্ছে 500 কোটি টাকারও বেশি। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ক্ষমতা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। এ কারণেই এই চার্জশিট দাখিল করা হয়েছে। এদিকে হাইকোর্টে কিন্তু দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে বলেছে হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত একটা রিটের শুনানি শেষে হাইকোর্ট বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। হাইকোর্ট বলছে, যে হারে দুর্নীতি বাড়ছে তার জন্য সরকারের পাশাপাশি জনগণকেও রুখে দাঁড়াতে হবে, জনগণকেও আন্দোলন গড়ে তুলতে হবে। হাইকোর্ট আরও বলেছেন, দুর্নীতি হচ্ছে আইনের শাসনের অন্তরায়। মানে আরেকটি বিষয় হচ্ছে, সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় মূলত অচল হয়ে পড়েছে। আপনি জানেন, মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে যেই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এর প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবারও সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে। একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল দাপ্তরিক কার্যক্রমও। শিক্ষার্থীরা বলছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে পড়ালেখা ব্যাঘাত ঘটবে, এমনকি লাইব্রেরিও বন্ধ রয়েছে। শিক্ষক নেতারা বলছেন, পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা মানহানিকর এবং অসম্মানজনক, অর্থাৎ শিক্ষকদের জিম্মি করা হয়েছে। শিক্ষক নেতারা বলছেন, যদি এই দাবি মেনে না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। তবে অর্থমন্ত্রী কিন্তু বলেছেন, শিক্ষকদের এই দাবি অযৌক্তিক। মঙ্গলবার সাংবাদিকদের অর্থমন্ত্রী সচিবালয়ে একথা বলেছেন, তবে এ বিষয়ে তিনি কিন্তু বিস্তারিত বলেনি। শিক্ষক নেতারা বলছেন, অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণ করতে হবে এবং সুপার গ্রেড, অর্থাৎ সিনিয়র সচিবরা যেই গ্রেডে বেতন পাচ্ছে সেই গ্রেডেই শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। মূলত এই 3টি দাবি শিক্ষক নেতারা মনে করছেন, তবে এই 3টি দাবি মেনে নিতে হবে। রহমান, এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। জি বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই কামরুল হাসান আপনাকে দিয়ে। যেটি সবশেষ সংবাদ শিরোনাম বলছিলেন আমাদের বার্তা সম্পাদক, সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করা হচ্ছে, শিক্ষকরা বলছে। কিন্তু আবুল হাসান মাহমুদ আলী, যিনি অর্থমন্ত্রী, তিনি তো বলছেন আপনারা যে দাবি করছেন সেটি অযৌক্তিক, আন্দোলনটা অযৌক্তিক এবং যা করছেন এটা কি বুঝে করছেন কিনা এ বিষয়ে আলোচনা আসছে। আসলে আপনাদের আন্দোলনটা কেন, কি কারণে করছেন? ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ-আলোচক এবং দর্শক শ্রোতা যারা শুনছেন তারা। এই বিষয়ে আমি যেই জবাব দেব সেটা দর্শক শ্রোতারা ইতিমধ্যেই আমার চেয়েই ভালো জানে।
তবে যেহেতু প্রশ্ন করেছেন আমি শেয়ার করতে পারি। দেখুন, এটা আমি এর আগেও দুদিন ধরে একই কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 17ই আগস্ট ওনার বক্তৃতায় যখন 4টে ভিন্ন স্কিমে এই সর্বজনীন পেনশন স্কিম যেটা চালু হয়েছে, 4টা আলাদা আলাদা স্কিম করেছে। এর মধ্যে বলা হচ্ছে যে যারা চাকরিজীবী না, চাকরিজীবী বলতে সরকারি চাকরিজীবী না, এবং যারা পেনশনের এই কাভারেজের মধ্যে নেই, বেসরকারি বা বিভিন্ন সংস্থায় কাজ করে, কি এমনকি ব্যক্তিগত পর্যায়ে আছে অনেকেই, এবং স্বল্প আয়ের মানুষ আছে, তাদেরকে কাভার করার জন্য এই সর্বজনীন স্কিম করা হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এবছরের মার্চে যখন অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেখানে প্রত্যেক স্কিমে যত ধরনের আপনার আছে, বিশেষ করে স্টেক আছে, আমি বলি প্রায় 400 প্রতিষ্ঠানের 4.25 লক্ষ কর্মকর্তা কর্মচারী, যেখানে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, বীমা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তারপর ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ আছে, এইভাবে সকল সরকারি ব্যাংক আছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সকল বীমা ইত্যাদি ইত্যাদি, পেট্রো বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো এটসেট্রা। তার মানে 400 প্রতিষ্ঠানে প্রায় 4.25 লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আছেই। এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন 17ই আগস্ট 2023-এ যখন এটা শুরু হয়, তখন তিনি বলছেন যে এর মধ্যে এটা প্রযোজ্য হবে না সরকারি চাকরিজীবী কিংবা অন্যদের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে মিল নেই অর্থ বিভাগ যে প্রজ্ঞাপনটা জারি করেছে, সেখানে কিন্তু শুধুমাত্র সরকারি চাকরিজীবী যারা, তাদেরকে বাদ রেখে আমি যতগুলো প্রতিষ্ঠানের কথা বলছি বিশ্ববিদ্যালয় সহ সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে প্রথম সাংঘর্ষিক অবস্থা হচ্ছে এটা, আমাদের সরকার প্রধানের বক্তব্যের সাথে অর্থ বিভাগের বক্তব্যের প্রজ্ঞাপনের মিল নেই। তার হচ্ছে ভয়াবহ হচ্ছে যে বর্তমান অর্থমন্ত্রী মহোদয় সর্বশেষ বাজেট পাশ করবার দিন যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলছেন যে সরকারি চাকরিজীবী যারা তারাও অন্তর্ভুক্ত হবে, এবং সেটা কবে 2025-এর 1 জুলাই থেকে, এবং তাদের যে স্কিমটি সেটা সেবক নাম দিয়ে হবে, যেটা প্রত্যয় নামে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 3টি ধাপে এই সর্বজনীন স্কিমে যে বক্তব্যগুলো আসছে একটির সঙ্গে আরেকটি মিল নেই। তাহলে সরকার প্রধানের সাথে আপনার অর্থ বিভাগের বক্তব্যের মিল নেই। অর্থ বিভাগের বক্তব্য যেটা ছিল সেটার সাথে বাজেটে সর্বশেষ পাশ করা বক্তৃতায় আমাদের অর্থমন্ত্রী মহোদয় যেটা বলছেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরাও আসবেন। তার মানে হচ্ছে আমরা অনুমান করছি যে প্রথম কথা আমার যেটা, সেটা হচ্ছে যে যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে এখানে কারা অন্তর্ভুক্ত হবে তা সুনির্দিষ্ট করা হয় না, এবং পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার একটি প্রক্রিয়া চলমান আছে। নতুন একটা বিষয়, এটা তো বাস্তবায়নে নানা ধরনের ফাঁক ফোকর থাকবে, আপনারা পরামর্শ দিতে পারেন, কিন্তু ক্লাস বর্জন করা, ছাত্রছাত্রীদের এভাবে জিম্মি করা, এটা কি কতটা যুক্তিসম্মত? এইটা আমি বলছি যে আসলে ক্লাস বর্জন অত্যন্ত এক্সট্রিম একটা জায়গা, শিক্ষকদের মূল কাজই ক্লাস করা, কিন্তু যেই শিক্ষক ক্লাস নেবে তিনি কোন ধরনের স্কিমে আছে এটা একটু আপনার জানা দরকার। আমি খুব সংক্ষেপে একটু বলি যে এখনকার যে স্কিমটা দেওয়া আছে, এই স্কিমটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে বৈষম্যমূলক, আরেকটি হচ্ছে শিক্ষকদের আসলে সুনির্দিষ্টভাবে লক্ষ্য একটা টার্গেট করে আন্ডারমাইন করা হয়েছে কিনা সেটা দেখা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে অনাকর্ষণীয় একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, যেটা হচ্ছে এদেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যে ষড়যন্ত্র। পুরো বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার প্রায় শেষ দিকে এখন আমরা অলরেডি, নানা কারণে, সেটা ব্যাখ্যা সবাই জানে। সেখানে এই ধরনের একটি স্কিম আসা মানে হচ্ছে যে মেধাবীরা আর ওখানে যাবে না। তাহলে আপাতত যারা আছে তাদের বৈষম্যের বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে দেখুন, বিদ্যমান যে ব্যবস্থা, আমরা এটার বাইরে তো কিছু চাইনি, বরং আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক স্কিমের নামে যেটা, সেটা হচ্ছে বেতন থেকে বিদ্যমান স্কিমে টাকা কাটা হয় না, কিন্তু নতুন স্কিমে 10% টাকা কাটা হবে। এবং আমরা অবসরে যখন যাই তখন গ্র্যাচুইটি বা আনুতোষিক বাবদ 80,73,000 টাকা এই মুহূর্তে একজন অধ্যাপক যদি অবসরে যান পাবেন। বিদ্যমান যেটা প্রস্তাবিতটায় 0 টাকা, আপনি খেয়াল করেছেন কিনা, 80 লক্ষ টাকার জায়গায় 0। তাহলে কি করবে? বিদ্যমান ব্যবস্থায় আমরা কিন্তু বেতন থেকে একটি পয়সাও দেওয়া হয় না, যেটা থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে আলাদাভাবে যেটা করা হয়
সেটার বাইরে বেতন থেকে আমাদের দেওয়া হয় না, কিন্তু এটায় 10% কাটা হবে। 10% কাটার পরে আমাদেরকে কিন্তু গ্র্যাচুইটির যেটা বললাম 80 লক্ষ সামথিং, প্রায় 81 লক্ষ টাকা, ওটা কিন্তু 0 টাকা দিচ্ছে। বিপরীতে কি দিচ্ছে? 1,24,660 টাকা প্রতি মাসে দিবে। ধরুন আপনি অবসরে গেলেন, এখন আজ থেকে 30-35 বছর পর এই 80 লক্ষ টাকার ডিভ্যালুয়েশনে যেভাবে মূল্যস্ফীতি হচ্ছে, ওটা 10 লক্ষ টাকা দাঁড়াবে। একজন শিক্ষক জীবনের শেষ সময় এই 80 লক্ষ টাকাও যদি পায়, একখানা ছোট জমিতে টিনের ঘর করেও থাকতে পারবে না, সেই টাকাটা উইথড্র করে ফেলা হচ্ছে। তাহলে 1 লক্ষ এই 24,000 টাকা যেটা দিবে, আরও অতিরিক্ত 10% কেটে, তাহলে এটা দিয়ে তিনি কি ভাড়া দিবেন না অন্য কাজ করবেন? এর মধ্যে যেটা যুক্ত করেছে যে এই টাকা দিয়ে যে চলবে না, বৈষম্যটা কোথায় দেখুন, এখানে মাসিক চিকিৎসা ভাতা যেটা, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমানে কিন্তু আছে, নতুনটায় নেই। উৎসব যে ভাতা আছে সে দুটো বাদ দেওয়া হয়েছে, ইভেন বৈশাখী যে ভাতা সেটাও বাদ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন অধ্যাপক এই মাঝ বয়সে যতটা সুস্থ থাকে, অবসরের পর তো বয়সের কারণে চিকিৎসার প্রয়োজন আরও বেশি হয়, নাকি অধ্যাপক হলে চিকিৎসা প্রয়োজন নেই এবং তাদের ঈদ চাঁদ নেই? তাহলে এইটা কি ধরনের কথা? আজকে আমি অর্থমন্ত্রী মহোদয় এটা বললেন যে এতে কোনো সুবিধা কর্তন করা হয় না। আপনার কি মনে হয় যে চিকিৎসা ভাতা উইথড্র করার পরে এরকম একটা বক্তব্য স্বাভাবিকভাবে আসা উচিত? আপনার কি মনে হয় যে শিক্ষকদের অবসরের পর ঈদ চাঁদ নেই? তাহলে এইটার সাথে আরেকটু কথা যুক্ত করে দিই, খুব সংক্ষেপে 2 লাইনে। সেটা হচ্ছে আরও বৈষম্যের জায়গাগুলো একটু ক্লিয়ার করি, তাহলে আমার সহ-আলোচক আলোচনা করতে সুবিধা হবে। যেমন চাকুরিজীবীর যে, ধরেন আমি 45 বছর, আমি 75 বছর পর্যন্ত, 65 বছর চাকরি, 75 বছর পর্যন্ত পাবো। যদি আমি আরও 5 বছর বাঁচি আর পাবো না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমি যতদিন বাঁচি পাবো। আমি যদি 60-70 বছরে ধরেন মারা যাই, আমি যাকে নমিনি দিব, ধরা যাক আমার স্ত্রী বা অনেক শিক্ষকের স্ত্রী যারা ডিপেন্ডেন্ট, যে নমিনি হবে, তিনি 75 বছর পর্যন্ত পাবে। কোনো কারণে যদি 90 বছর পর্যন্ত বাঁচে, এই 15 বছর না খেয়ে থাকতে হবে। এটা বৈষম্য নয়? অধ্যাপকের স্ত্রী 76 বছর হলে অসম্মানজনক নয়, অমানবিক এবং বিবেক বর্জিত। এবং আমি ধারণা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাদেরকে তৈরি করে বাইরে পাঠিয়েছে, ওদেরকেই তো আমরা পড়িয়েছি বা অন্যরা পড়িয়েছে। আমার ধারণা যে শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতে পারেনি, অথবা আমরা এমন একটি পর্যায়ে গেছি যেখানে আমাদের শুধু মস্তিষ্ক নয়, আমাদের নৈতিকতা তো মূল্যবোধের অবক্ষয়ের কারণে শূন্যতে নেমেছে, আমাদের মস্তিষ্ক এখন অর্ধেক কাজ করছে, যার কারণে ছোট ক্যালকুলেশনে ভুল করছে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের আরেকটা হচ্ছে যে অর্জিত ছুটির বিপরীতে, ধরেন আমি 1 বছর যদি অর্জিত ছুটি 1 মাস পাবো, এই বিষয়টা সবার জানা উচিত যে ওনারা যে বারবার বলছে, এই যে গোলাম মোস্তফা সাহেব পেনশন স্কিমের, উনি আমি জানি না কোন বিভাগে পড়েছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, দেখা হলে বিনয়ের সাথে ওনাকে বলতাম যে বৈষম্যর ডেফিনিশনটা কি, আপনার কাছে তো শেখা উচিত। দেখি আপনি অর্জিত ছুটির বিপরীতে যে টাকা পাওয়া যাবে, আমি ধরুন 1 বছর অর্জিত ছুটি 1 মাস পাবো, এটা যদি আমি না ভোগ করি, তাহলে এই টাকাটা আমি পাবো অবসর সময়ে নিরীহ শিক্ষক হিসাবে, সৎভাবে চলা একজন শিক্ষক হিসাবে। এটা বাদ দেওয়া হয়েছে বর্তমানটায়। এবং অবসরকালীন যে এলপিআরের যে আমরা ওই সময় একটু ছুটি পাই, ওটার ব্যবস্থা নতুনটায় নাই। তার মানে ওই বয়সে কি আমরা তরুণ হব নাকি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কথা যেটা এটার মধ্যে, ওখানে বলা হচ্ছে সবার জন্য 60 বছর পর পেনশন কার্যকর হবে, অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 65 বছর চাকরি, কর্মচারীদের জন্য হচ্ছে, ওখানে কর্মকর্তা যারা তাদের জন্য 62 বছর, এবং কর্মচারী চতুর্থ শ্রেণী তারা 60 বছর। আপনি যখন 60 বছরের পেনশনটাকে একদম করলেন, নির্ধারণ করে দিলেন, তার মানে শিক্ষকদের 65 বছর 60 বছরে নামিয়ে আনার একটি কুৎসিত ষড়যন্ত্র এর পেছনে আছে কিনা, এবং এইটা ওই সুযোগগুলো উইথড্র করার পাশাপাশি চাকরির বয়স 5 বছর কমিয়ে দেওয়ার পর কোনোভাবেই একজন মেধাবী শিক্ষার্থী, মানে আফটার গ্র্যাজুয়েশন, কখনোই অবসরোত্তর আর্থিক নিরাপত্তা বিবেচনা করে একজন জ্ঞানী মানুষ তার কোন পেশায় যাবে সেটা নির্ধারণ করে। এইভাবে অবমাননার পর, এত অসম্মানের পর, যেখানে অন্যরা গাড়ির টাকা পাচ্ছে, ড্রাইভারের টাকা পাচ্ছে, এবং নানাভাবে লুটপাটের কথা বাদ দিলাম, সুযোগ সুবিধা আছে, ওগুলো আমরা দেখতে চাই না। কোনোভাবে আমরা না হয় হেঁটে চলবো, আমাদের গাড়ির দরকার নেই, আমাদের ড্রাইভারের টাকারও দরকার নেই, তেলের টাকারও দরকার নেই, কিন্তু আমাদের চিকিৎসার টাকা, আমাদের বৈশাখী ভাতাটা বৃদ্ধ বয়সে, আমাদের 2টা ঈদে
সামান্য কিছু টাকা এটা উইথড্র করা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ মনে করে? এটা কি বৈষম্য নয়? ডক্টর ওয়াহিদুজ্জামান, আপনি একটি বিশ্ববিদ্যালয় চালিয়েছেন সফলভাবে, আপনি দেখেছেন নানা অভিজ্ঞতা আপনার। কামরুল হাসান তার না শুধু শিক্ষকদের নানা কষ্টের কথা এবং নানা বৈষম্যের কথা তিনি বলছিলেন। আপনি শিক্ষক রাজনীতি করেছেন, শিক্ষক নেতাও একজন। আপনার কাছে মানে কি মনে হয় এগুলি করার আগে কি আপনাদের সঙ্গে বসা উচিত না, বা আপনি বসেছে কিনা? আমি যদি বলি, দেখেন, আমার কাছে প্রিয়াটা হলো এই যে আমার কাছে খুবই লজ্জা লাগে এবং খুব দুর্ভাগ্য ব্যথিত মনে হয় যে বাংলাদেশে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সুযোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার সরকার, সেই সময় আজকে শিক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। এবং শিক্ষকরা কিন্তু কর্মবিরতিতে না, সর্বাত্মক আন্দোলনে আছে। এটি বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা যে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা সর্বাত্মক আন্দোলনের ভেতরে আছে এবং বাধ্য হয়ে আছে। শিক্ষকরা আমরা যদি এই জন্য আমি বলছি আমার কাছে কষ্ট এবং লজ্জার, কারণ আমরাই কিন্তু আমাদের জীবন দিয়ে তাকে ক্ষমতা এনেছি এবং এই দেশে একেবারে ছোটবেলা থেকেই লড়াই করে এসেছি। এই জন্য আমার কাছে এটা বেশি লজ্জার, বেশি কষ্টের। আমাদের অর্থমন্ত্রী যে কথাটা বলছেন, আমি শোনার পর আমার খুব বেশি রাগ লাগছিল, কিন্তু ওনার দেখার পর আমার রাগ লাগছে, মায়া লাগছে বেশি। একটা তো উনি একজন মুক্তিযোদ্ধা, আমি ওনাকে শ্রদ্ধা করি। একটা মাসুম বাচ্চার মতো মনে হয়েছে কথাবার্তা, বয়স অনেক বেশি, হয়তো না বুঝেই বলছে শুনে টুনে লোকজনের কাছে, এটা আমার মনে হয়েছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করে এখানে বললাম, ওনার আমলাদের সহ একটি যুক্তিও নাই এই পেনশন স্কিমে, সার্বজনীন পেনশন স্কিমে যাদের পেনশন আছে তাদের অংশগ্রহণ মানে অন্তর্ভুক্ত করার, বিশেষ করে শিক্ষকদের, একটি যুক্তিও নাই। যদি যুক্তি একটি থাকে সেটি কি আছে জানেন? যে তারা ক্ষমতায়, তারা মন্ত্রী এবং ওর সাথে যারা আছে তাদের ক্ষমতা আছে, ক্ষমতার অহংকারে তারা এগুলো বলছে। একটাই যুক্তি তাদের, যে আমি ক্ষমতায় আছি, সেই দাম্ভিকতা হিসাব বলছি। একটা হতে পারে উনি স্বজন লোক, ভদ্র মানুষ, বয়স বেশি হয়ে গেছে, আমার তাই মনে হয়েছে, একেবারে মাসুম বাচ্চার মতো মনে হচ্ছে কথাবার্তা, কি হাসতেছিলেন। কারণ এছাড়া কোনো নাই। যদি বলি যে এই সরকার বা এই দেশ, যদি একদম শুরুতে আসি, মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের সংবিধানে এখানে যদি আর্টিকেল 77ও বলি, সেখানেও বলছে জনগণ হলো সকল ক্ষমতার মালিক। এখানে ক্ষমতার দম্ভ দেখাবার কিছু নেই। এখানে আর্টিকেল 15 আছে সবাই শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের একটা এমার্জেন্সি, যেটা আওয়ামী লীগ 96-এ ক্ষমতা আসার পর চেষ্টা করেছে এবং এবারে এসে আমরা দেখছি যে সেই আশ্রয়ন প্রকল্প, নানা প্রকল্পের মধ্যে দিয়ে সামাজিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। এবং 2008-এ যে দিনবদলের সনদ দেওয়া হয়েছে, সেখানে অত্যন্ত যৌক্তিকভাবে বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু সেখানে তার সেই কর্মসূচি প্রতিশ্রুতির ভেতরে আছে যে আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, জনগোষ্ঠীকে বিজ্ঞানসম্মত একটি মানসম্মত শিক্ষার জন্য, দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির জন্য, যার সংবিধানেও সেই কমিটমেন্ট আছে, তিনি ব্যবস্থা নেবেন এবং শিক্ষকদের জন্য স্থায়ী পে কমিশন করে সেখানে তিনি উচ্চতর এবং পৃথক স্বতন্ত্র বেতন কাঠামো করবেন। আজকে শিক্ষকদের অবস্থা কি? শিক্ষকরা, আমার খুবই কষ্ট লাগছে, ট্যালেন্ট, সায়েন্টিস্ট শিক্ষকরা যখন বক্তৃতা দিয়ে বলে যে আমরা সবচেয়ে অবহেলিত, আজকে শিক্ষকরা বলে যে আমরা পরিত্যক্ত, আমরা লাঞ্ছিত। আজকে শিক্ষকদের এই প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করার কোনো আইনগত, সাংবিধানিক, মানবাধিকার এবং নির্বাচনী যে কমিটমেন্ট, তার কোনো জায়গায় এইটি করার সুযোগ নেই। আমি চ্যালেঞ্জ করলাম, সংবিধানের ছাত্র আমি ধরাই দেখাই দিই। এখানে তো আমাদের পেনশন আছে, আপনি যে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সার্বজনীন পেনশন, আমরা অভিনন্দন জানিয়েছি। কাদের জন্য করেছেন? যাদের এই বলার মধ্যে নেই। আপনি যাদের ঘর নেই তাদের ঘর দিচ্ছেন, যাদের জমি নেই 2 শতক জমি সহ তাদের বাড়ি বানিয়ে দিচ্ছেন।
সেটাই তো কমিটমেন্ট, সেটাই তুই। আর আপনি নির্বাচনে তো ওয়াদা করেছেন আপনি আমাদের দেবেন। আজকের যে অর্থমন্ত্রী, ওনাকে অর্থমন্ত্রী বানানো হয়েছে। কাল কি নির্বাচনী কর্মসূচি ম্যানিফেস্টো কোথাও ছিল নাকি যে আমাদের পেনশন বাতিল করা হবে? এবং আপনি একটা নতুন পেনশন স্কিম আনতেই পারেন, তাহলে সেটা কি হবে? আমাদের চেয়ে বেটার হবে। এখানে কোনো অত বেশি অঙ্ক জানার দরকার নাই, স্পষ্টত আমাদের সুবিধা কর্তন করা হয়েছে। আমি একটু ম্যাথমেটিক্সে ছোটবেলা থেকে ভালো, আমি একটা কথা বলি, আজকের যে শিক্ষক এখন রিটায়ার্ড করে, এটা কিন্তু এই যে 80 লক্ষ টাকা, এটাও ভুল। আপনাদের মনে আছে আগে নিয়মটা ছিল ফুল পেনশন আপনি নিতে পারবেন অথবা অর্ধেক নিতে পারবেন, অনেকেই ফুল নিত। 16তে যখন স্কেল দেয়, 17তে কিন্তু এইটা করছে যে না অর্ধেক নেবেন। 17 পর্যন্ত তারা নিচ্ছে, অনেকেই ফুল পেনশন নিয়ে নিচ্ছে। তারপরে এই গভর্নমেন্ট অত্যন্ত একটা কল্যাণমুখী চিন্তায় যাদের বয়স 75 বোধহয় এরকম একটাই হয়েছে, তাদের সিনিয়র সিটিজেন হয়ে যারা পুরো পেনশন তুলে নিয়ে গেছে, তাদেরও পুরো পেনশনের ব্যবস্থা করা হয়েছে। 65 বছর হলে তার জন্য মেডিকেল যে ভাতা, সেটি দ্বিগুণ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে এই কাজগুলোকে, এই যারা বড় বড় কথা বলে বিতর্কিত করছেন এবং অন্যায়ভাবে, অমানবিকভাবে, অসাংবিধানিকভাবে এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি তার উল্টা করে উনি এটা করলেন, হ্যাঁ বলেন যে এটা বেটার, হাউ ইট ইজ বেটার। আমি একটা আপনাকে মূল বলি, ওনারা যা বলছে এটা সব শুভঙ্করের পাখি, কি এত টাকা পাবে। আপনি আসেন, আজকে যে রিটায়ারমেন্ট করছে, সে ইউনিভার্সিটিতে 65 বছরের রিটায়ারমেন্ট, মনে করেন সে 84 সালে ঢুকছে। আমাদের বন্ধু বান্ধব আমরা চিনি তো, 84 সালে যদি 25 বছর বয়সে আপনি ঢোকেন, তাহলে আজকের আপনার 65 বছর বয়স, তাহলে আপনি রিটায়ারমেন্ট 24-25-এ ঢুকছে, তাহলে সেই সময় স্কেল ছিল 77 স্কেলে একজন লেকচারের বেতন ছিল 900 টাকা, আর আজকের যে গ্রেড অন সেখানে বেতন ছিল 2000 টাকা। তাহলে সেই 900 টাকায় যে ঢুকছে লেকচারার এবং সর্বোচ্চ বেতন ছিল 2000 টাকা, সে কিন্তু আজকের এসে 1,60,62 লাখ টাকা পেনশন পেয়েছে। আপনি 17 সালে বললেন যে অর্ধেক নিতে পারবা, আগেও ছিল, না নিলেও পারবেন। তা না নিলে কিন্তু সে পেত, আপনি যদি বলেন 46,000, মাসে 92,000 টাকা, আর নিলে সে পেত, এখন অর্ধেক দিচ্ছে, ফলে আপনি 46,000 টাকা পেনশন পাচ্ছেন আর গ্র্যাচুইটি পাচ্ছেন মোর দ্যান 80 লাখ। এটা কিন্তু কোনো কন্ট্রিবিউশন আপনি ছাড়া। তারপর আপনি পাচ্ছেন 18 মাসের আনলিভের টাকা নিতে পারছেন যদি আপনার আনলিভ পাওয়া থাকে। আপনি 1 বছর এলপিআর পাচ্ছেন, সে সময় ফুল বেতন পাচ্ছেন। তারপর আপনি যে প্রভিডেন্ট ফান্ডে 10% কাদের স্বার্থে এখন আজকে যে কথাটা বলা হচ্ছে, এখন মনে করেন আজকে যে কথাটা বলা হচ্ছে, আজকের যে 1 জুলাই যে যোগদান করেছে, দেখেন 30 জুন যোগদান করেছে, সে কিন্তু আগের স্কিমে। 1 জুলাই যে যোগদান করেছে, সে ওই কত বছর পরে বললেন আপনি, ওই 25 বছর ওই পরে 65 বছর বয়সে গিয়ে 25 বছর যদি যোগদান করে, তাহলে সে গিয়ে পাবে 1,24,000 টাকা। তো 1,24,000 তো 14,000 টাকাও না, আর ওই পেনশন তো কিছু পাবেই না, আর অন্য সব বাদ দেন, মেডিকেল টেডিকেল। আপনি কথাটা বুঝতে পারছেন? যে লোকটা 900 টাকার বেতনে ঢুকছিল, যার সর্বোচ্চ অধ্যাপকের বেতন ছিল 2,000 টাকা, সে আসে, তার কিন্তু বেতন যদি আমি ওই 80 লাখ না নেয় উইদাউট কন্ট্রিবিউশন, সে পেনশন পাচ্ছে 92,000 টাকা মাসে। তাহলে টাকার চিন্তা করেন, কম্পেয়ারটা করেন, ডিভ্যালুয়েশন। তা ওইখানে গিয়া ওই 1,24,000 টাকা তো 14,000 টাকারও সমান হবে না। আর এককালীন টাকা দিয়ে পেয়ে, আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক আইআরের যে এক পরিচালক ছিল, নাম নাই বললাম, তাকে রিটায়ারমেন্ট গিয়ে ওই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে। তার ওয়াইফও গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন, একটা ফ্ল্যাট কিনছে, এই মাসিক এই পেনশনটা পায়, চলে যায়, পার্ট টাইম পড়ায়, আমাদের এখানে ওনারই পড়াচ্ছে, কিংবা একটা প্রাইভেটে একটু প্রাইভেটে পড়াইছে, এখন যায় অনেকেই প্রাইভেটে আত্মসম্মান নেওয়া ওই কারণে যায় না। তাহলে এটা একটা সম্মানজনকভাবে সে চলতে পারছে।
আপনি বর্তমান পেনশনে এক তো টাকা পাবেন কম, বেশি না। ভুল, একেবারে ভুল, মিথ্যা। এটা শুধু শুভঙ্করের ফাঁকি না, এটা প্রতারণা। আর আপনি কোনো এককালীন টাকা পাবেন না, তা আপনি যাবেন কই? আপনাকে তো আশ্রয়ন প্রকল্পে যেতে হবে। এবং শিক্ষকদের নামানো হয়েছে সেই জায়গায়। এখন আপনি বলবেন ব্যাংক, বীমা কর্পোরেশন করেছে, কেউ কি খুশি হয়েছে সেখানে? আমি তো বলবো যে এগুলো করে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের প্রতি সমগ্র সেক্টরের মানুষকে অখুশি করা হচ্ছে, ক্ষুব্ধ করা হচ্ছে। এখন তারা তো আর আন্দোলন করছে না। আন্ডারস্ট্যান্ড কেন করছে না তারা? তার আন্দোলন তারা করছে না, এই জন্য আমরা করছি কেন? আমরা তো আমার জন্য করছি না, আমরা তো সমাজের এনলাইটেন পিপল, আমরা তো সমাজের বিবেকবান মানুষ। আমি তো আমার জন্য করতে পারি না, আমি তো আমার ছাত্রদের পড়াইছি আমার জন্য না, দেশের জন্য। আমার কথা বুঝছেন? এই যে করোনা হয়েছে, অনেক ছাত্রদের শুধু পড়ানো না, অনেক ছাত্রদের তালিকা করে আমরা আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন বিভাগে করছে, বাড়িতে আমরা টাকা পাঠাইছি। এই যে রোকেয়ালে আমরা ছিলাম, আমার বাচ্চাকে পড়াইতো, তাদের বাড়িতে টাকা পাঠাইছি। একটা উপজাতি মেয়ে, কোনো ইয়া নাই, পড়াচ্ছে না, কিন্তু ওই মেয়েটার তো বাপ মাকেও হেল্প করে। তা আমরা কিন্তু ধরে ধরে, এটা পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশের সমগ্র জনগণের, প্রান্তিক জনগণ গোষ্ঠীর মানুষ এখানে পড়ে। এখানে দিনমজুরের বাচ্চা পড়ে, এখানে অফিসের পিয়নের বাচ্চা পড়ে, রিক্সাওয়ালার ছেলে পড়ে। এখানে এখানে একটা ছাত্র 3 বেলার মধ্যে 1 বেলা খায়, তারাই আমাদের ছাত্র। আমরা আমাদের পিতৃস্নেহে, আমাদের অভিভাবকতে আমরা কিন্তু তাদের গড়ে তুলি। সুতরাং আজকের ওইখানে এখানে পার্থক্য কি? ব্যাংকে এই সুবিধা নাই, চাকরি দেওয়ার লোকের অভাব আছে, শত শত বেকার ঘরে। কিন্তু ইউনিভার্সিটিতে আপনি যাদের চাকরি দেবেন তাদের দিয়ে কি ইউনিভার্সিটি চলবে? আপনার ছেলে মেয়ে পড়ান বিদেশে, আপনার ছেলে মেয়ে পড়ান প্রাইভেটে। আমি অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, চ্যালেঞ্জ দিয়ে প্রশ্ন করতে চাই। এক তো হলো কোনো যুক্তি নেই আপনি এটা চালু করার, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। না সাংবিধানিক, না রাজনৈতিক, না আপনার নির্বাচনী অঙ্গীকার, কোনো জায়গায় নেই। উপরন্ত আমাকে প্রশ্ন যে আপনাকে অর্থমন্ত্রী বানানো হলো, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলো যে দ্রব্যমূল্যের দাম কমানো হবে। আজকে যে নাবিশ্বাস উঠছে, আমরা যারা চাকরিজীবী, আমরা তো চলতে পারছি না বেতনে। আমরা তো চাচ্ছি স্কেল দেন। আপনি নির্বাচন আদা করলেন যে পৃথক উচ্চতর স্কেল দেবেন, সেটি দেন। একটা মানুষ যারা বেতনে চলতে পারছে, নাবিশ্বাস উঠছে মানুষের, আপনি সেগুলো সেই লাগাম টেনে ধরেন। আজকে যে ব্যাংকে টাকাগুলো নিয়ে যাচ্ছে সেটি বন্ধ করেন। একটা আমাদের যেই প্রাক্তন, সদ্য প্রাক্তন যে পরিকল্পনা মন্ত্রী বলছে যে 92,000 কোটি টাকা বছর পাচার হচ্ছে, সেগুলো বন্ধ করেন। তাতে লাভ হবে, রাষ্ট্রের লাভ হবে, আমাদেরও লাভ হবে। আজকের যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যারা একটা 3য় শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চায়, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা দাঁড়িয়েছি আমার পক্ষে না, আমার তো এখানে কোনো ইন্টারেস্টই নাই। আমি দাঁড়িয়েছি আমার ওই ছাত্রের পক্ষে, আমার নতুন প্রজন্মের পক্ষে, আমি দাঁড়িয়েছি বাংলাদেশের পক্ষে। কারণ একটি দেশের ইউনিভার্সিটি ধ্বংস হয়ে গেলে ওনাদের কিছু হবে না, ওনাদের ছেলে মেয়ে প্রাইভেটে পড়বে, বিদেশে পড়বে। আমার প্রশ্ন আজকে এই টেলিভিশনে, কয় লক্ষ ছেলে মেয়ে বিদেশে পড়ে, আরো কত পাঠাইতে চান? তারা কারা কারা বৈধভাবে টাকা পাঠাচ্ছে? আমি যদি প্রশ্ন করি, কারা কারা বৈধভাবে টাকা পাঠাচ্ছেন? সবাই তো টাকা পাচার করছেন। তাদের ধরেন আর এগুলো বন্ধ করেন, দেশটা বাঁচান। আর কোনো যুক্তি নাই। আমি বললাম, এখানে চ্যালেঞ্জ করে বললাম, একটা যুক্তি পালেননি দেখ। আমি বললাম যে খুব মায়া হয় একটা মুক্তিযোদ্ধা এবং বিরতিতে যাব। বিরতির পরে এসে কামরুল হাসান আপনার কাছে প্রশ্নটা রেখেই যাই যে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলেন এম ওয়াহিদুজ্জামান, সেটি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে সংসদে গতকাল আলোচনা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। আপনার কাছে সে বিষয়ে জানবো ছোট্ট একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনি এম ওয়াহিদুজ্জামানের আবেগপ্রবণ এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তার যে বক্তব্য আপনি শুনছিলেন, আপনি নিজেও কিছুটা আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন।
আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছি এবং জাতীয় সংসদে গতকালই এ বিষয়টা আলোচনা এসেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেশ কয়েকজন সংসদ সদস্য বলেছেন, বাজার নিয়ন্ত্রণ না করা গেলে সরকারের সব উন্নয়ন বিফলে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নের আগে একটা পুরনো জিনিস সাথে যুক্ত করি। দেখুন, শিক্ষা খাতে এমনিতেই তো বরাদ্দ জানেন জিডিপির 1.69% বোধ হয় এবার দিয়েছে, এবং 1.6 না, এবং পিছনের দিকে যদি যান গত 3 বছরে 2% উপরে ছিল। তার মানে হচ্ছে গত 3 বছরে শিক্ষার্থী কমে গেছে মনে হয়, নাকি না শিক্ষার গুরুত্ব কমে গেছে? গত 3 বছর না, 16তে ছিল 2.2। তার মানে হচ্ছে পর্যায়ক্রমে আমি 3 বছরের ইয়েটা বললাম, জিডিপিতে কমে এখন 1.69 আসছে। তার মানে হচ্ছে শিক্ষার্থী কমে গেছে অথবা শিক্ষার গুরুত্ব কমে গেছে। আমার কাছে এই বরাদ্দ কমে যাওয়ার সাথে আমাদের এই মিসম্যানেজমেন্ট, গুড গভর্নেন্সের অভাব, লুটপাট, নানান জিনিস সবাই জানে, এটা আর বলতে চাই না। তার সাথে শিক্ষার উপর আসলে আমাদের যে খড়গহস্ত হচ্ছে, আমাদের যে চেষ্টা নেই, সেটা প্রমাণ হলো এই প্রত্যয় স্কিমে। এবং দেখেন, ভারতে তাদের একটা জাতীয় পেনশন ব্যবস্থা আছে, এনপিএস, এবং সেখানে এই যে আমরা যে গল্পটা করলাম, সেখানে নগদ এখন আমাদের যে সিস্টেম আছে, আমাদের যেমন সরকারি কর্মকর্তা, চাকুরিজীবী যারা, তারা জিপিএফ সিস্টেমে অর্ধেক একসাথে নিয়ে নেয় আর বাকিটা মাসিক হারে নেয়, আর অন্যরা এটা পায় না। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সুযোগটা আন্দোলন করে আদায় করেছিল একবার, এবং যেটা আগেই বলছিলাম যে আমরাও 50% একসাথে নিই এখন, এবং বাকিটা পর্যায়ক্রমে নেই বিদ্যমান যেটা। ভারতে কিন্তু এনপিএস, জাতীয় পেনশন ব্যবস্থা যেটা, সেখানে শুরুতেই 60% দিয়ে দেয়। এটার কারণটা হচ্ছে এটা যে একজন মানুষ যখন পেনশনে চলে যায় তখন সে একা হয়ে যায়, আর আমাদের এই নতুন প্রজন্ম তারা বাবা মাকে একা রাখে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের যে এই যে ডিজিটালাইজেশনের যেই প্রভাব, এটা আমি তাদেরকেও দোষ দিই না, আমরা শিক্ষা দিতে পারিনি। যেমন আমরা সরকার কিংবা অর্থ বিভাগকে শিক্ষা দিতে পারিনি সঠিকভাবে, মিসক্যালকুলেশন করে এবং মোরালি সাংঘাতিকভাবে ডাউন করে নিজের পিতামাতা, শিক্ষক অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে। ঠিক একইভাবে আমরা আমাদের সন্তানকে হয়তো সঠিকভাবে মানুষ করতে পারি না, মূল্যবোধের অবক্ষয়ের কারণে। তারা হয় বাবা মাকে একা রাখে, না হলে বৃদ্ধাশ্রমে পাঠায়। সেই জন্য ভারতে সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিয়েছে, আমাদের চেয়ে অনেক ভালো। আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখুন, তারা 60% কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছে, আর 40% মাসিক হারে পর্যায়ক্রমে দিচ্ছে। আর আমাদের এখানে নতুন যে প্রস্তাব, সেটা সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছে। সেই জন্য আমি যেটা বলছি যে আমাদের দেখুন, এই কথাটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দ্রব্যমূল্যে পরে যাচ্ছি। আমাদের বিদ্যমান যা আছে, আমরা আরও 2টো দাবি করেছি। দেখুন, শিক্ষকদের কি করতে হবে? আপনারা যারা আমাদের আমলা যারা আছেন, অবশ্যই অত্যন্ত মেধাবী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধিকাংশ ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বিসিএসে উত্তীর্ণ হয়, সবই ঠিক আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা হয়, তারা স্বাভাবিকভাবেই যারা প্রথম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, ওরাই হয়, এটাই হচ্ছে ট্র্যাডিশন, এবং তারা নলেজ জেনারেশনে কমিটমেন্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেই জায়গাটায় বলতে চাই, আমরা যদি এই সিস্টেমটাকে রান করাতে চাই, তাহলে আমাদের যেই জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে, সুবিধা যদি না দেই, অন্তত যেটা বিদ্যমান আছে এটা রাখতে হবে। তা না হলে ডাক্তার ইঞ্জিনিয়ারদের, আপনি 3-4 দিন আগে পত্রিকায় আমি দেখেছি, ডেইলি স্টারে, যে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে সরকারি চাকুরিতে, বিশেষ করে আমাদের আমলা কিংবা পুলিশ প্রশাসনে যারা যাচ্ছে, তার 2/3 এখন। তাহলে এত কষ্ট করে ডাক্তার ইঞ্জিনিয়ারদের পড়াচ্ছি, এত ইনভেস্ট করে গরিব মানুষের করের টাকা দিয়ে, তারা কিন্তু ডাক্তার আর ইঞ্জিনিয়ার না থেকে সবাই এসিল্যান্ড কিংবা ওই সহকারী কর কমিশনার হচ্ছে। এবং আমরা বেনজির মতিউরকে দেখে বুঝতে পারছি কি আকৃষ্ট করছে আমাদের, মূল্যবোধের অবক্ষয় আমাদের। আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা বলতে চাই না, নিজেরটা বলতে হয় না, বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, এই 3টার মধ্যে আমি 1993 সনে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। আমি সেটাকে প্রেফার করেছি, কারণ আমার বাবা আমাকে শিখিয়েছিল যে তুমি যা উপার্জন করবে, তোমার সংসারে মধ্যবিত্ত ফ্যামিলিতে, আমার বাবা শিক্ষক, অনেক মানুষের চাহিদা থাকবে, বিশ্বাসী হিসাবে দায়বদ্ধতা তোমার, স্রষ্টার কাছে এই হিসাবটা তোমাকে দিতে হবে। দেন আই ডিসাইডেড টু বি এ টিচার অফ ইউনিভার্সিটি, কারণ আমি জানি যে এখানে সুযোগের অভাবে অন্তত সৎ থাকা যাবে এবং একটা পবিত্র জায়গা। সেই জায়গাটাকে মেধাবী মানুষদের, মূল্যবোধের অবক্ষয় তো হলোই, এবং মেধাবীরা যে যাওয়ার একটা সুযোগ ছিল, এখন সেটাও ধ্বংস করছে। কারণ আমি
এখন যদি হতো তখন আমি দেখা যেত যে ব্যাংকে যেতাম, ঠিক আছে আমি ওই খারাপ চাকরি করব না যেখানে নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকবে বা হাতছানি থাকবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে কারা? মানে যারা মাঝারি মানের, হয়তো আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি না করে বিশ্ববিদ্যালয়ের মাস্টার হয়ে গেল। আপনি কি যেই ইয়েতে পেনশন যেই স্কিমের আমাদের যেই কর্মকর্তা আছেন, আমি সম্ভবত ওনার গোলাম মোস্তফা, উনি কি এরকম একজন শিক্ষকের কাছে তার সন্তানকে পড়াতে চান, নাকি তিনি খুব অর্থশালী দেশের বাইরে পাঠাবেন? আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে যে শিক্ষকের কাছে পাঠাবেন, ধর্ম বর্ণ এখানে না, আপনি একজন মেধাবী শিক্ষকের কাছে পাঠাতে চান। সেই জন্য আমি মনে করি যে এখনকার যে বিষয়টা আমি বলছি যে অবসরোত্তর আর্থিক নিরাপত্তা একটা প্রফেশনে যাওয়ার ক্ষেত্রে ভাইটাল ভূমিকা পালন করে। এই অবস্থায় আপনি যদি বিশ্ববিদ্যালয় এমনিতেই ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে যদি এই স্কিমটা আপনি চালু করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সেই জন্য আমি যেটা মনে করি যে আমাদের সুপার গ্রেড যেটা আমি বলছি যে আমাদের সিনিয়র সচিবরা যেটা পায়, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পায় না। তারা নিজেরা এখানে অর্থ বিভাগে এই পলিসিটা করে ক্যালকুলেশন করেছে, কিন্তু এই ক্যালকুলেশনের সাথে তো আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রফেসর আবুল বারাকাত এবং কমিটি 5 জন দিয়েছে, অর্থনীতি বিভাগের সভাপতি এবং আরেকজন শিক্ষক, ফিন্যান্সের একজন, মার্কেটিংয়ের একজন। গোলাম মোস্তফা সাহেব যদি মনে করেন ওনারা 5 জনই স্টুপিড, ওনারা ক্যালকুলেটর ইউজ করতে জানেন না, তাহলে দুর্ভাগ্যজনক। সেই জন্য আমি বলি যে এই ধরনের মানুষ যখন রিপোর্ট দিয়েছে, আমি যে বৈষম্য বলেছি তারা বলেছে, এর সাথে একটা কথা যুক্ত করি। আমি জানি দ্রব্যমূল্য আপনাকে তাড়িত করছে, আমি চলে আসছি। দেখুন আমাদের স্কেল জানেন কি অবস্থা, আমি লম্বা করতে চাই না। বাংলাদেশে একজন প্রফেসরের এখন স্কেল হচ্ছে 64,600, লেকচারারে গেলাম না, লেকচারার হচ্ছে 22,000। তো 64,600 আপনি জানেন শ্রীলঙ্কা এটা কত? শ্রীলঙ্কায় হচ্ছে 1,86,345। যেই দেশটাকে সারাক্ষণ আমরা ভৎসনা করি, পাকিস্তান, সেখানে একজন প্রফেসরের স্কেল হচ্ছে কোনটা? স্কেলের বাইরে কিন্তু অনেক যুক্ত হয়। এখানে হচ্ছে 2,34,000। তারপর হচ্ছে ভারতে একজন প্রফেসরের স্কেল হচ্ছে 1,35,000, আর বাংলাদেশে হচ্ছে 64,600। বড় স্কেল দেওয়ার দরকার নেই, সুপার গ্রেডও যদি দিতে না চান, স্বতন্ত্র স্কেল মাস্টারদের দরকার নেই, গাড়ি দরকার নেই, তেলের পয়সা দরকার নেই, ড্রাইভারের টাকা দরকার নেই। মাস্টাররা তো মাস্টারই, ছাতা হাতে নিয়ে খোড়ায় খোড়ায় হাঁটবে, সেটা মানলাম, কিন্তু চিকিৎসার ব্যবস্থা বন্ধ করলেন কেন? ঈদ চাঁদে কি খুশি করার কোনো অধিকার নেই মাস্টারদের, যাদেরকে যাদের পড়িয়ে বড় করেছি? এই জন্য আমি বলছি যে বিদ্যমান যে ব্যবস্থা, আমরা নতুন কিছু চাই। সেই জাতি খোরাই হাঁটে। জি, দ্রব্যমূল্যের বিষয়ে আপনি এক কথা। দ্রব্যমূল্যের একটা জিনিস বলি যে দ্রব্যমূল্য হচ্ছে কি, ধরুন আপনি একটা সবজি, আমি একটা এক্সাম্পল দিই, আপনি মাংস থেকে শুরু করে আপনি গরু ট্রাকে নিয়ে আসতেছেন, রাজশাহী থেকে ঢাকায় আসবেন, সিম্পল, যারা সবাই বুঝবে যে কথাটা বলি। রাস্তায় যারা ঈদে চাঁদে ওই যে গার্মেন্টসের কর্মী যারা বাবা মার সাথে রাজশাহী দেখা করতে যায়, ওরা নিশ্চয়ই গরু ট্রাক কিংবা সবজির ট্রাক আটকিয়ে ট্রাকের ড্রাইভারের কাছ থেকে ট্যাক্স নেয় না। নেয় কারা? আমাদের শাসক দলের সোনার ছেলেরা বিভিন্ন পয়েন্টে। এবং কাদের প্রশ্রয় নেয় সেখানে? রাজনীতি করতে গিয়ে যারা নিজেদের ভাগ্য রচনা করেছেন এবং এই ধরনের প্রশ্রয় দিয়েছেন। এরপরে হচ্ছে আপনি আমাদের পুলিশ ভাইদের, আমি সবার বিরুদ্ধে বলছি না, আমাদের অনেক সৎ পুলিশ আছে, কিন্তু যারা এইসব কাজ করছে ওই সৎরা তাদের আটকাতে পারে না। তাহলে গার্মেন্টসের কর্মীরা যারা ঈদে বাবা মার সাথে দেখা করতে যায়, ঈদের সময় ট্রাক যারা আটকায়, তারা নিশ্চয়ই রাস্তার পথচারী না। যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের করের টাকায় আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, গাড়ি নিরাপদে রাজশাহী থেকে ঢাকা আসবে, এই 3 জায়গায় টাকা দেওয়ার পর কাউরান বাজারে আসতে গিয়ে 5 টাকার জিনিস 50 টাকা হয়ে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি আপনি বাড়াতে চান তাহলে এটা বন্ধ করতে হবে। আর আরেকটা হচ্ছে অব্যবস্থাপনার কারণে মূল্যস্ফীতি, সেটা তো রিয়েল জিনিস। এইবার তো কোরবানির গরু কিনতে গিয়ে যেটা হলো, পরিষ্কার বুঝতে পারলাম যে মূল্যস্ফীতি হচ্ছে 50%। আমি ব্যক্তিগত, এটা হচ্ছে ইকোনমিক্সের এই এসি রুমের ক্যালকুলেটরের হিসাব না, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। এখানে 20% হচ্ছে ওই যে সোনার ছেলেরা রাস্তায় যারা আটকায় এবং আমাদের পুলিশ ভাইদের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছেন, যারা দায়িত্ব পালন না করে অর্থ কালেক্ট করেন,
তারা দায়ী 20%-এর জন্য, আর 30% হচ্ছে অব্যবস্থাপনা, অর্থের অভাব এবং ইনফ্লেশন। এগুলো আটকাতে হবে। ডক্টর মহাজুদ, যেমন দুর্নীতির কথা আসছিল, এই দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এটি তখনই হচ্ছে যখন বেনজির আহমেদ সহ আরও যারা যারা রয়েছে তাদের বিষয়গুলো সামনে আসছে। হাইকোর্টও বলছে যে সম্পদের হিসাব দিতে হবে, এগুলিকে কেন দেয়া হচ্ছে না? দুর্নীতি এখন আরো আছে, এর সাথে আরো আছে, আরো সংবাদ হয়েছে যে এই যে হিসাবের যে বিধান ছিল সেই বিধান তো মানা হচ্ছে না। উপরন্তু তারা দাবি করছে বা সাম্প্রতিক এরকম নিউজ আসছে যে না, আইনটা সংশোধন হবে এবং এরপর যদি সরকার প্রয়োজন মনে করে তাহলে হিসাব চাইবে, তাদের হিসাব বাধ্যতামূলক লাগবে। কারণ দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ নিয়েছে আমি মনে করি। এবং আপনারা দেখেন দুর্নীতি, এই জন্যই তো আমাদের এই যে মন্ত্রী সাহেব, আমি তো বলছি আর এক জায়গায় একটা চ্যানেলে, যে আসলে তো ওনাদের দোষ না, ওর তাকাই দেখে যাদের আশেপাশে দেখে সব হইল কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। মনে করে বাংলাদেশটা হয়ে গেছে সিঙ্গাপুর, বাংলাদেশটা হয়ে গেছে জাপান, কিংবা বাংলাদেশটা অস্ট্রেলিয়া। তো সেই সব যেহেতু নিয়ম হলো আপনার এইভাবে স্থায়ী গেলে চুটিয়ে মুটিগুলো নাই, কারণ সেখানে সোশ্যাল সিস্টেমে নিরাপত্তা আছে। আপনি চাকরি করবেন, বেতন দিয়ে, মাসের একটা বেতন দিয়েই আপনি একটা বাসা বুক করতে পারবেন, ডাউনলোড দেবেন, 1 মাস না হলে 3 মাসের টাকা দিয়ে দেবেন, ডাউনলোড দিয়ে বড় একটা বাড়িতে আপনি থাকবেন, মাসে মাসে আপনি টাকা কাটবেন। দেখা যাবে আপনার এই চাকরির মধ্যে, আমার ছাত্র অস্ট্রেলিয়ায়, ওর হাজব্যান্ড ওয়াইফ, আমি গেলাম, কত বড় বাড়ি, এখন ওই বাড়ি ওর ডুপ্লেস, একটু একবার পায়ে ব্যথা পাইছে, এখন আরেক যে বড় একটা বাড়ি ওটাও আছে, ওটা ভাড়া দিয়ে দিয়েছে, আর একটা নিছে আরেক জায়গায়। তো আমার এখানে তো সেই সেটা তো সিঙ্গাপুর হয় না। আপনারা বড় বড় কথা বলতে পারেন, জিডিপি বেড়েছে, কার বেড়েছে জিডিপি? আমার তো জিডিপি বাড়ে নাই, আমার শিক্ষকদের বাড়ে নাই। আমার কোন শিক্ষক? আপনি উনি বলছে, আমি যদি একদম স্পষ্ট বলি, আমি তো গ্রামগঞ্জ সব জায়গায় যাই, চিনি। আজকের বাংলাদেশের বিদ্যালয়গুলোর অবস্থা হয়েছে এই, একজন মাধ্যমিক বিদ্যালয়, সেখানে তো কিছু সুবিধা এখন আছে, পেনশন আছে, কল্যাণ ভাতা আছে, আপনার বেতন একটা পর্যায়ে সব গভর্নমেন্ট 100% দিচ্ছে। তা সত্ত্বেও আপনি বলেন যে একজন সেকেন্ডারি মাস্টার যদি গ্রাজুয়েট, তাকে যদি একটা সিপাহির চাকরি দেওয়া হয় পুলিশের, তাহলে প্রচুর লোক পাবেন ওখানে যে ওই চাকরিটা সে গ্রহণ করবে। তার মানে কি? তার জীবনযাত্রা মানটা কোনখানে? তাদের বানিয়ে রাখছেন কর্মচারী, শিক্ষক কর্মচারী না, শিক্ষক শিক্ষক। আপনি সারা পৃথিবীতে যদি আপনি বলেন, আমাদের শিক্ষকরা লোয়েস্ট পেইড, ওয়ার্ল্ড লোয়েস্ট পেইড আমরা ইউনিভার্সিটি টিচাররা, একেবারে পিপিপি ইন ডলার, পারচেজিং পাওয়ার প্যারিটি ইন ডলার্সে আমরা হলাম অল পুয়ারেস্ট টিচার, ইউনিভার্সিটি টিচার আমরা। তো এর চেয়ে কি, কোথায় আমরা নামবো, কোথায় নামতে পারি? আমাদের টিচাররা, এই যে আপনি দেখছেন যে সাম্প্রতিক একটা প্রাইমারি টিচারদের একটা রিপোর্ট হয়েছে, জিডিপির যে বরাদ্দ, এটি বঙ্গবন্ধুই একটা নিঃস্ব সর্বশান্ত দেশ হওয়া সত্ত্বেও তার বাজেটে অ্যারাউন্ড 5%, মোর দ্যান 5% রাখছিলেন জিডিপির বরাদ্দ, এবং বঙ্গবন্ধুর পথেই ছিল 4 থেকে 6%-এর মধ্যে বরাদ্দ রাখা। এইটা কমতে কমতে 80 সালে ছিল 0.89, একেরও নিচে। এইটা 2009-এর পরে বেড়ে 16-তে গিয়ে এটা ছিল 2.2, এখন গতবার ছিল 1.79, এবারটা আমি এসএস জানি না, উনি বলেন 1.69। তাহলে আপনি বলবেন ভারতে তো 3.9, মানে সরকারি পাবলিক ইনভেস্টমেন্টই হলো জিডিপির 3.9, ভারত তো এত বড় একটা ইকোনমি, আর প্রাইভেটে 2.7 মিলে 6.6। তা আপনি সেইটাও কিন্তু, সেই জিডিপির বরাদ্দটাও আমরা ওয়ার্ল্ডের মানে একেবারে তলানিতে। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা একটা বিষয়টা আলোচনা করতেই চাই, যদি কাছে জানতে চাই, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে নতুন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কামরুল হাসান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কোটা পদ্ধতির এই বিষয়টা হচ্ছে কি, আমরা তো আসলে বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানের সাথে আমাদের এই গ্যাপটা তো হচ্ছে বৈষম্যের কারণে। স্বাধীন দেশে অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তান যারা, আমাদের গর্বের জায়গা, এখানে অবশ্যই একটা বিবেচনা আসতে পারে, কিন্তু এটা এই মুক্তিযোদ্ধাদের ইয়ে থেকে 30% দেখলাম, নারীদের জন্য 10, জেলায় 10, জাতিগত 5, তাহলে 56% কোটায় যদি চলে যায়, মেধাবীরা যাবে কোথায়? 30 লক্ষ বেকার এই দেশে।
ফলে বাস্তবতার কারণে এক সময় ঠিক ছিল, কোটা আন্দোলনে আমরা 18-তে দেখেছি সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু ভিকটিম যারা তারা 2021-এ একটা রিট করার কারণে হাইকোর্ট আসলে ওই পার্টিকুলার জায়গাটা যে মুক্তিযোদ্ধাদের ওইটা সরিয়ে নেওয়ার কথা বলছেন, কিন্তু রাষ্ট্রপক্ষ আবার আন্দোলন করার, নতুন আন্দোলনে যাচ্ছে বাচ্চারা, রাষ্ট্রপক্ষ সেই জন্য সেটার ব্যাপারে আসলে অ্যাপেলেট ডিভিশনে আবার আবেদন করেছে। এটা শুনানি 4 তারিখ, এই যে এই 4 তারিখ, কিন্তু তারা একটা আলটিমেটাম দিয়েছে এবং তাদের আলটিমেটামটা এত সুন্দর দেখেন, এত সেন্সিবল, আমার মনে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ, আমি 2 মিনিটে শেষ করে দেই, যে ওরা বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, আমরা তো সম্পূর্ণ বাতিল চাইনি, আমরা চাচ্ছি যে 18 সালের যে পরিপত্র হচ্ছে এটাকে ঠিক রাখেন, সর্বোচ্চ 10% দিয়ে এটা করেন, আর যদি দেখেন যে কোটায় যোগ্য কেউ না থাকে মেধা থেকে নিয়ে আসেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ, মেধাভিত্তিক জায়গা। এই বিষয়টাও আসছে এই জন্য যে দেখেন আমাদের কয়টা চাকরি বিসিএসের, সেই জন্য লক্ষ লক্ষ ছেলে মেয়ে রাস্তায় আছে, তারা বয়স একবার বলল 32, একবার বলে 35, এবং দেশের কত লক্ষ দিবস নষ্ট হয়। আপনি চিন্তা করেন যে এত লক্ষ লোক আপনার এই চাকরির জন্য ঘুরতেছে, পাবে কয়জনে? তাহলে একটা বিশাল যুবশক্তি অপচয় হচ্ছে। সুতরাং এই কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে, এবং হয়েছে এই কারণে যে ওইখানে গিয়ে যেহেতু এইরকম অনেক কিছু হওয়া যায় রাতারাতি, সেটি চেঞ্জ করতে হবে, তাহলে এইসব বিতর্ক থাকবে না। ওয়াহিদুজ্জামান, ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।